আমরা এখন এসে পৌঁছেছি কেদারনাথ টেম্পলের কাছে। কি বিশাল লাইন তোমরা দেখছো, লক্ষ লক্ষ দর্শক, মিনিমাম 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে লেগে যাচ্ছে আসতে। তোমরাও লাইনে দাঁড়ালে অবশ্যই প্রিপারেশন নিয়ে দাঁড়াবে 6-7 ঘন্টার। প্রচন্ড ভিড়, বেলা 12টার লাইন দিয়ে সন্ধ্যে 6টা বেজে যাচ্ছে দর্শন করতে। বুঝতেই পারছো কিরকম ভিড়। এতক্ষণে যেতে যেতে আমরা এসে পৌঁছেছি মূল মন্দিরের সামনে। তোমাদের দেখাচ্ছি কেদারনাথ টেম্পলটাকে। এই এই কেদারনাথ টেম্পল যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত ভক্তদের আসছে। আমরাও প্রবল লাইন দিয়ে এতক্ষণে এসে দর্শন পেলাম। এবার মন্দিরে এখনো ঢুকতে পারিনি, বাইরের থেকে দেখছি। ভিড়টা তোমাদের দেখাচ্ছি। এই মূল মন্দির, এরপর আর হয়তো মোবাইলে ছবি করা যাবে না, এই অবধি তোমাদের দেখালাম। মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি ত্রিযুগী নারায়ণে। অসাধারণ জায়গায় ত্রিযুগী নারায়ণ। এখানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল, যে বিয়েতে সাক্ষী ছিলেন স্বয়ং নারায়ণ। এই জন্যই এই জায়গার নাম ত্রিযুগী নারায়ণ। এখানে প্রচুর বিয়েও হয়, বলে এখানে বিয়ে হলে খুব শুভ হয়। তোমরাও দেখতে পারো, খুব সুন্দর ত্রিযুগী নারায়ণ। প্রচুর ঐতিহ্যমণ্ডিত এই মন্দির। উত্তরাখণ্ডে সোনপ্রয়াগ থেকে কিছু দূর আসলেই এই মন্দির তোমরা পাবে। সোনপ্রয়াগ থেকে সীতাপুর হয়ে 13 কিলোমিটার রাস্তা আলাদা চলে যাচ্ছে ত্রিযুগী নারায়ণ। কখনো এই পথে আসলে অবশ্যই এই ত্রিযুগী নারায়ণ তোমরা দর্শন করো। আশা করি নিজের মনস্কামনা পূর্ণ হবে। এই মন্দির তোমাদের দেখাচ্ছি ত্রিযুগী নারায়ণের। দেখো কত সুন্দর মন্দির, মাথায় সোনার স্বর্ণ কলস। ভেতরে কতদূর দেখাতে পারবো তো জানি না। অসাধারণ এক পরিবেশ ত্রিযুগী নারায়ণ। 8000 ফিটের উপর উচ্চতা, হালকা হালকা ঠান্ডা হাওয়া, চারিদিকে পাহাড়, বরফের পাহাড়ও খুব সুন্দর এখান থেকে দেখা যায়। থাকার জন্য সুন্দর ধর্মশালাও আছে ত্রিযুগী নারায়ণে, অনেক হোটেলও আছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে। এই গুপ্তকাশীর ইতিহাস অত্যন্ত প্রাচীন। শিব এখানে গুপ্ত হয়ে গেছিল, কারণ পাণ্ডবরা জ্ঞাতি হত্যার সব পাপ শিবকে দিতে এসেছিলেন। শিব তো সেই পাপ নিতে চাননি, সেই জন্য তিনি লুকিয়ে গেছিলেন। এক এক জায়গায় উনি বিভিন্নভাবে লুকিয়ে গেছিলেন, সেই জন্যই এর নাম হচ্ছে গুপ্তকাশী। সামনেই একটা কুণ্ড, প্রাকৃতিক কুণ্ড, কোনো আর্টিফিশিয়াল নয়, সত্যিকারের পাহাড়ের থেকে ঝর্ণার জল এসে পড়ছে এই কুণ্ডে। খুব সুন্দর এই মন্দির এবং তার ইতিহাস, তার চারপাশ আমি দেখাচ্ছি। মন্দিরের এই দরজা, এখান দিয়ে মন্দিরের মূল প্রবেশ হলো। ভেতর এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। আজকে কেদারনাথ থেকে পায়ে হেঁটে ফিরলাম ফেরার রাস্তায়, আর চার্জ ছিল না, সেই জন্য দেখাতে পারিনি। খুবই কষ্ট। এবার গেলাম, এর পরের বার আর পারবো না কেদারনাথ পায়ে হেঁটে আপ ডাউন করতে। তোমাদেরও বলবো কেদারনাথ গেলে অবশ্যই তোমরা ঘোড়া বা অন্য কিছু নিয়ে নিও। এই গুপ্তকাশীর মন্দিরে অনেক ইতিহাস রয়েছে, ভেতরের গিয়ে ভিডিও হয়তো করতে পারবো না, সেই জন্য ভেতরগুলো সেভাবে তো দেখানো যাবে না। এই অবধি দেখানো যাচ্ছে, এরপরই হচ্ছে মূল মন্দির। বন্ধুরা, আমরা এখন রয়েছি সিদ্ধপীঠ কালী মঠে। উত্তরাখণ্ডে আসলে অন্যতম জাগ্রত এই সিদ্ধপীঠ কালী মঠ। এখানে প্রচুর দর্শক আসে, ভক্তরা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পাহাড়ের কোলে এই মন্দির, অসাধারণ তার প্রাকৃতিক শোভা। নিচে বয়ে যাচ্ছে মন্দাকিনী পাহাড়, জঙ্গল, তার মাঝখানে মন্দির।
তোমরা উত্তরাখণ্ডে গুপ্তকাশী থেকে চলে আসতে পারবে। গুপ্তকাশী থেকে সবসময় কালীমঠে আসার জন্য শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে। এখানে মায়ের অখণ্ড জ্যোতি জ্বলে, খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরে কথিত আছে মনস্কামনা পূর্ণ হয়। এই পাহাড়ের কোলে এই মন্দির তোমরা অবশ্যই দেখতে এসো উত্তরাখণ্ডে। আমরা এখন রয়েছি ওঙ্কারেশ্বর মন্দিরে। এই মন্দির উখিমঠে অবস্থিত, ভীষণ জাগ্রত এই মন্দির। এই মন্দিরে 6 মাস পঞ্চকেদারের পুজো হয়, যার মধ্যে রয়েছে কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ ইত্যাদি। অত্যন্ত জাগ্রত এই মন্দির। ভেতরে মন্দিরের ভেতর গদি, এই সামনের ভেতর অংশ কিছু আমরা দেখাচ্ছি এখান থেকে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তোমরাও কখনো এসো উখিমঠে পরে এরকম সুন্দর ওঙ্কারেশ্বর মন্দির তোমরা দর্শন করবে। উখিমঠ খুব সুন্দর জায়গা, এখান থেকে বরফের পাহাড়ও দেখা যায়। অসাধারণ প্রাকৃতিক শোভায় মোড়া উখিমঠ। তোমরা উখিমঠ অবশ্যই আসবে। উখিমঠ থেকে তুঙ্গনাথ, রুদ্রনাথ ইত্যাদিও যাওয়া খুব সহজ হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মণ্ডলে। এই মণ্ডল থেকেই রুদ্রনাথ যাত্রা হয়। এই দেখো মণ্ডলে পরপর হোটেল রয়েছে। এখন বেশিরভাগই চারধাম যাত্রার জন্য হোটেলগুলো বুক হয়ে রয়েছে। এই যে দুটো হোটেল দেখছেন, মাঝখান থেকেই উঠে গেছে রুদ্রনাথ যাওয়ার পথ। মণ্ডল থেকে অনুসুয়া মাতার মন্দির হয়ে যায় রুদ্রনাথ। আবার চারধাম যাত্রার ক্ষেত্রেও রাত্রিবেলা গাড়িগুলো স্টে করে এসে মণ্ডলে। এবার হোটেলের ঘরটা তোমাদের আমি দেখিয়ে দিই, চলো সাথে সাথে। এই যে আমাদের হোটেলের ঘর, বেশ ভালোই ঘর, যথেষ্ট বড় বিছানা, টেবিল চেয়ার সবই রয়েছে। টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার মোটামুটি চলনসই সবই রয়েছে। রেটও রিজনেবল, 700 টাকা। তোমরাও যদি এইসব অঞ্চলে আসো কখনো, এই ধরনের হোটেলগুলো দেখতে পারো। রুদ্রনাথ যাত্রা 3 ভাবে করা যায়। এক, সাগর হয়ে, দ্বিতীয় হচ্ছে এই মণ্ডল দিয়ে, আরেকটাও আছে কল্পেশ্বর থেকে কলগে হয়ে। যেভাবেই হোক এই যাত্রা খুব কঠিন যাত্রা হয়। রুদ্রনাথ ভীষণ কঠিন চড়াই, আমি নিজে চড়েছি সেই জন্যই জানি। তবে এখন রুদ্রনাথ যাওয়ার জন্য নয়, কালকে সারা রাত্রি হেঁটে কেদারনাথ থেকে নেমেছি গৌরীকুণ্ডে। আজকে এসে পৌঁছালাম এখানে মণ্ডলে। এখান থেকে সোজা চামেলি যোশীমঠ হয়ে চলে যাব আমরা বদ্রীনাথ দর্শনে। মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি যোশীমঠের নরসিংহ মন্দিরে। এই হলো যোশীমঠ। বদ্রীনাথ যাওয়ার পথে অবশ্যই তোমরা একবার নামবে যোশীমঠ। যোশীমঠ হয়ে এরপর গাড়ি এগিয়ে যাবে বদ্রীনাথের উদ্দেশ্যে। এই নরসিংহ মন্দির অনেক প্রাচীন মন্দির। এই যে এখানে লেখা রয়েছে, এখানে শঙ্করাচার্যজির গদি রয়েছে। নৃসিংহ মন্দির যতটা ভেতরে পারবো সেটাও তোমাদের দেখাবো। পরপর টানা জার্নি চলছে। একটা জায়গাতে গিয়ে রাত্রিবেলায় প্রায় পৌঁছচ্ছি 10টা 11টা, আবার ভোরবেলা 5টার মধ্যে বাস ছেড়ে দিচ্ছে। ফলে 4-5 ঘন্টা যা শ্রেষ্ঠ হচ্ছে, এভাবেই চলছে। যাই হোক, তাও ঘোরার আনন্দেই ঘোরা। পরিশ্রম তো হবেই বেড়াতে আসলে। পাহাড়ের রাস্তায় বড় বড় জার্নি। এখান থেকেও বরফের পাহাড় দেখা যায়। বেশ দূরে দূরে পাহাড়ের মাথায় অল্প অল্প বরফ পড়ে রয়েছে। খুব সুন্দর জায়গায় যোশীমঠ। শীতকালে বরফে ঢেকে থাকে। এখান থেকে আউলিও যাওয়া যায়। বন্ধুরা, আমরা এখন চলছি বদ্রীনাথের পথে। এসে যাচ্ছে বদ্রীনাথ, আর মাত্র 10 কিলোমিটার। এখন রাস্তা ভীষণ সুন্দর করছে। গাড়ির থেকেই দেখো 4 লেনের রাস্তা, চারিদিকে খুব সুন্দর পাহাড়, তার মধ্যে দিয়ে এই রাস্তা, দূরে দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। গাড়ি এগিয়ে যাচ্ছে বদ্রীনাথের দিকে। তোমরাও বদ্রীনাথে আসলে এরকম সুন্দর যাত্রাপথ অনুভব করবে। রাস্তা ভীষণ সুন্দর করে দিয়েছে গত 2 বছরে। এখন 4 লেনের রাস্তা, ফলে ঝড়ের মতন গাড়ি চলছে। কাউকে কারুর জন্য ওয়েট করতে লাগছে না। আগে অনেক সময় ওয়েটিং হয়ে যেত, একটা দিকের গাড়ি যেত, আবার একদিক ছাড়তো। প্রচুর কাজ চলছে গাড়ির। একদিকে সবুজে সবুজ,
তার মধ্যে দিয়ে এই যাত্রাপথ অসাধারণ সুন্দর। বদ্রীনাথ আসলে একে তো এত সুন্দর এক পুণ্যভূমির অমোঘ টান, তার সাথে এরকম প্রাকৃতিক শোভা, সব মিলে এক অসাধারণ পরিবেশ। এই বদ্রীনাথ লক্ষ লক্ষ যাত্রী প্রতি বছর আসছে এই বদ্রীনাথ দর্শনে। তোমাদেরকেও অভিনন্দন, অবশ্যই এসো বদ্রীনাথ। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বদ্রীনাথ মন্দিরে। এই তোমরা দেখতে পাচ্ছ বদ্রীনাথ মন্দির, শ্রী বদ্রীনাথ, যা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসছে। অসাধারণ এই মন্দির, বহু দূর দূরান্ত থেকে লোক এসছে। এখানে আসলে খুবই ভালো লাগবে। চারিদিকে বরফের পাহাড়, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে এইরকম পুণ্যভূমির অমোঘ টান। মন্দিরের যতটা কাছে সম্ভব নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বদ্রীনাথ মন্দির দর্শনের লাইনে। এই যে দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দির, আর সুদীর্ঘ লাইন তার। পর কিন্তু খুব সুন্দর সিস্টেম কিন্তু বদ্রীনাথে। আমি বলবো যে লাইন কন্টিনিউয়াস এগিয়ে চলছে। তোমার কখনো মনে হবে না যে এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। সময় আশা করি খুব বেশিক্ষণ লাগবে না, 2-3 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে। তবে এইটুকু কষ্ট করতে হবে। এই পাহাড়ে এইরকম সুন্দর জায়গায় আসলে একটু কষ্ট হবেই। খুব সুন্দর জায়গা, চারিদিকে বরফের পাহাড়, তার মাঝখানে এই মন্দির। এই দেখো চারিদিকে বরফের পাহাড় ভর্তি, তার মাঝখানে এই মন্দির। খুব সুন্দর পরিবেশ। তোমরাও বদ্রীনাথ বলো, আসলে পরে খুবই ভাল লাগবে। নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, তার সাথে সাথে ঠাকুরের রকম জিনিস, কার্ড, তারপর বদ্রীনাথের ছবি দেওয়া, মূর্তি দেওয়া, নানা রকম জিনিস, সব মিলে অসাধারণ পরিবেশ। তোমরা অবশ্যই বদ্রীনাথ মন্দির দর্শন করবে, এটা আমার একান্ত অনুরোধ। বদ্রীনাথ মন্দিরে ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন রয়েছি ভারতবর্ষের শেষ গ্রাম মানাগ্রামে। এখানে গণেশ গুফা ইত্যাদি দেখে আমরা এখন নিচের দিকে নামছি। খুব সুন্দর এই মানাগ্রাম। মানাগ্রামে মোবাইল নেটওয়ার্কও খুব ভালো, একদম 5G নেট ভীষণ ভালো ধরছে। এখানে লোকাল লোকেদের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, নানা রকম শরবত। এক ঐতিহ্যমণ্ডিত গ্রাম। এখান থেকে কিছু দূর গেলেই স্বর্গারোহিণী শৃঙ্গ, তারপর চীন বর্ডার। কাজেই বুঝতে পারছো ভারতের বর্ষের ভূপ্রকৃতিগত অবস্থানে মানাগ্রামের গুরুত্ব অপরিসীম, খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চল। সারা বছরই মিলিটারি থাকে, শীত হোক বর্ষা হোক, শীতে সমস্ত লোক নিচে চলে যায়, কিন্তু ইন্ডিয়ান আর্মি থেকে যায়। এই যে গণেশ গুফা, এই যে শ্রী গণেশ গুফা। অবশ্যই বদ্রীনাথজি দর্শনে আসলে মানাগ্রাম ঘুরে যেও, খুবই ভাল লাগবে মানাগ্রাম। বদ্রীনাথজি থেকে আসতে 50 টাকা করে আসতে লাগে, ফিরতেও 50 টাকা। কাজেই খুব সুন্দর জায়গা, ঠান্ডা যথেষ্ট, হাড় কাঁপুনি ঠান্ডা, তার মধ্যে দিয়ে আমরা উপভোগ করতে করতে চলছি। এই ভারতবর্ষের শেষ গ্রাম। তোমাদেরকেও এই গ্রামে আমার তরফ থেকে সবাইকে অভিনন্দন রইল। হ্যাঁ হ্যাঁ, ধীরে 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 ধীরে। হ্যাঁ বল, বড় বড় কেমন লাগছে রে সুমন? বড় ঘেটে ভাল লাগছে তো? আস্তে পড়ে যাস না বাবা। এই যে আরে সুমন রে, জয় ছুটিস না, খুব আনন্দ পাচ্ছিস। আরে তুই আমাকেই ছুড়ে যদি মারিস, আমাদেরকে মারিস না বাবা। মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন এসে পৌঁছেছি রুদ্রপ্রয়াগে।
আমাদের চারধাম যাত্রা এখানেই শেষ হয়ে গেল। খুব সুন্দর জায়গায় রুদ্রপ্রয়াগ। এখানে অলকানন্দা এবং মন্দাকিনী সঞ্জয়স্থল। এখন কিন্তু গরম যথেষ্ট পাহাড়ের এই জায়গা থেকে। এবার আবার গরম চালু হয়ে গেল। সুন্দর, খুব সুন্দরই আমরা ঘুরলাম চারধাম। এইবার আবার নিচের দিকে যাওয়া, হরিদ্বারের দিকে। খুব সুন্দর এই যাত্রাপথ আমরা উপভোগ করলাম। এ আমাদের ট্রাভেলার টেম্পো, এতে করেই আমরা ঘুরেছি। এখন তেল ভরা হচ্ছে। খুব সুন্দর এই যাত্রাপথ। সুমন, ভালো লাগলো রে চারধাম? মনে খুব উপভোগ করেছে। আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি, গিয়ে আবার অন্যান্য জায়গা, আবার পরবর্তী জায়গাগুলো তোমাদের তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বন্ধুরা, আমরা এখন আছি ধারীদেবীর মন্দিরে। কত সুন্দর মন্দির দেখো, অসাধারণ এই ধারীদেবীর মন্দির। হাজারে হাজারে ভক্ত চারধাম দর্শন করে, অথবা যারা চারধাম দর্শনে আসছে না তারাও আসে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা। শ্রদ্ধালু মানুষেরা চারিদিকে নিজেদের শ্রদ্ধা নিবেদন করছে। এই যে অলকানন্দার বুকে চলছে স্পিড বোটে রাইডিং, একটার পর একটা বোট ছুটে যাচ্ছে অলকানন্দার বুক চিরে। অসাধারণ প্রাকৃতিক শোভা। শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মাঝখানে হচ্ছে এই ধারীদেবীর মন্দির। এর ইতিহাস বিরাট। 2013 সালে মহাপ্রলয়ের ঠিক 4 ঘন্টা আগে এই ধারীদেবীকে স্থানান্তরিত করা হয়েছিল। তার 4 ঘন্টার মধ্যেই মহাপ্রলয় হয়েছিল। তাহলে এর আগেও হয়েছে। এখানকার রাজা একবার স্থানান্তরিত করতে গেছিল 100 বছর আগে। বিরাট ভূমিকম্প হয়েছিল। কাজে বুঝতেই পারছো যে ধারীদেবীর মন্দির কত জাগ্রত। এই পুরো পাহাড়ের কোলে অসাধারণ এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। উত্তরাখণ্ডে আসলে অবশ্যই তোমরা এই ধারীদেবীর মন্দির দর্শন করো। লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রতিদিন আসে। এইখানে হচ্ছে গিয়ে যজ্ঞকুণ্ড, অখণ্ড যজ্ঞজ্যোতি জ্বলে রয়েছে সারাক্ষণ। মানুষ আসছে নিজেদের ভক্তি শ্রদ্ধা অর্পণ করে আবার সুনির্দিষ্ট পথে ফিরে যাচ্ছে। কোনো ধাক্কাধাক্কি নেই লাইনে, পরপর সারিবদ্ধভাবে লোক আসছে, লোকে চলে যাচ্ছে। চারিদিকে ভীষণ সুন্দর প্রাকৃতিক শোভা, তার মাঝখানে এই জাগ্রত পুণ্যভূমি। এই পুণ্যভূমির টানে লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন আসে ধারীদেবীর মন্দির দর্শন করতে। আজই তোমাদেরকেও অনুরোধ, উত্তরাখণ্ডে আসলে অবশ্যই এই ধারীদেবীর মন্দির তোমরা দর্শন করে যেও। ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে তোমাদেরকে অভিনন্দন এই মন্দিরে। মর্নিং বন্ধুরা, আমরা এখন হরিদ্বার থেকে লোকাল ট্যুর নিয়েছি 300 টাকা করে, যেখানে দেখাবে হরিদ্বারের বিভিন্ন সাইট সিন, যেমন কঙ্খল, ভারত মাতা মন্দির, তার সাথে ঋষিকেশের সাইট সিন সব মিলে। এই আমাদের বাস। এই বাসে করে আমরা প্রথম স্টপেজে এসে নামলাম। এখানে আমরা দেখব আনন্দময়ী মায়ের আশ্রম, আরও কিছু, এই যে আনন্দ তীর্থ। আমাদের সঙ্গে রয়েছে গাইড, নিয়ে আমরা এগিয়ে চলছি। গাইড যাচ্ছে আমাদের আগে। প্রায় কি কি বিভিন্ন মন্দির আমরা দেখছি সবই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা হরিদ্বারে আসলে এরকম সাইট সিন নিয়ে নেবে। নিজে নিজে ঘোরা অনেক ঝামেলা, এখানে ওখানে যাও আবার আসো ইত্যাদি অনেক সমস্যা। আজই তোমরা এরকম সাইট সিন নিলে দেখবে ভাল লাগবে তোমাদেরও। এখন দেখতে যাই আনন্দময়ী মায়ের সমাধি। এখানে কোনো হইচই করা যায়, ধীরে সব ঢুকছে। আনন্দময়ী মায়ের সমাধি, এই আনন্দময়ী মায়ের সমাধি। এই হলো আনন্দময়ী মায়ের সমাধি। তুলে ধরছি আনন্দময়ী মায়ের সমাধিস্থল। দেখতে পাচ্ছি ভেতরটা। বন্ধুরা, এখন আমরা রয়েছি হরিদ্বারে প্রাচীন শ্রী শীতলা মাতা মন্দির এবং সতী মায়ের জন্মস্থল কঙ্খল।
এর গুরুত্ব অপরিসীম। এখানেই মা সতীর জন্ম হয়েছিল, দক্ষ রাজার নগরী। তোমরা দেখছো কঙ্খলের এই মন্দির, এই পাশে রয়েছে মহাকালেশ্বর এবং মহাকালী মন্দির। এই কঙ্খল দেখতে বহু যাত্রী প্রতিদিন আসে বিভিন্ন জায়গা থেকে। এখানে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে নানা রকম। আমরা মন্দিরের ভেতরেও প্রবেশ করব, করে মন্দিরের ভেতরগুলো তোমার। এই কঙ্খলের যজ্ঞেই মা সতী দেহত্যাগ করেছিলেন। যখন দক্ষ রাজা শিবের নিন্দা করছিল, সে নিন্দা সহ্য করতে না পেরে মা সতী দেহত্যাগ করেছিলেন। এই সেই কঙ্খল, ঐতিহাসিক কঙ্খল। সামনে দিয়ে বয়ে যাচ্ছে হরিদ্বারের গঙ্গা, অসাধারণ পুণ্যভূমি। কথিত আছে এখানে আসলে বিভিন্ন রকম রোগ মুক্তি ঘটে, যেহেতু মা সতীর জন্মস্থান। মন্দিরের ভেতরের অংশ তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা এখন রয়েছি দক্ষ রাজার যজ্ঞস্থল, যেখানে সতী দেহত্যাগ করেছিলেন। এই সেই দক্ষ রাজার যজ্ঞস্থলে আমরা ঢুকবো। চারপাশে অনেক মন্দির রয়েছে। এই যে লেখা রয়েছে দক্ষ মহাবিদ্যা মন্দির, এখানেই দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন। যে যজ্ঞস্থলে এসে শিবের নিন্দা সহ্য করতে না পেরে সতী নিজেকে আত্মাহুতি দিয়েছে। এই সেই দক্ষ রাজার যজ্ঞস্থল, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তারপর শিব সেই সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন বিষ্ণু সতীর দেহকে বিভিন্ন জায়গায় কেটে 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 ফেলেন। সেই থেকে 51 সতীপীঠের সৃষ্টি হয়। সেই জায়গা আমরা দর্শন করতে যাচ্ছি, যেখানে সতী দেহত্যাগ করেছিলেন। দক্ষ রাজার সেই যজ্ঞস্থল। এই দক্ষেশ্বর মহাদেব মন্দির। এই দক্ষ প্রজাপতি হবনকুণ্ড, যজ্ঞকুণ্ড, এই সেই যজ্ঞকুণ্ড তোমরা দেখতে পাচ্ছ। খুবই ঐতিহাসিক এবং প্রাচীনত্বে ভরা এই মন্দির। হরিদ্বারে যত মন্দির আছে প্রাচীনত্ব এবং তার ঐতিহাসিক গুরুত্বের দিক দিয়ে এই মন্দিরের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। এই হলো সতীকুণ্ড। হরিদ্বারে আসলে অবশ্যই তোমরা কঙ্খল আসবে এবং এগুলি দর্শন করবে। হরিদ্বার অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি রামঝোলায়। এই রামঝোলা যাবার রাস্তা। এই যে রামঝোলা, আগে ছিল একদম দড়িরই ঝোলা, এখন দড়িগুলো সব লোহার হয়ে গেছে। খুব সুন্দর এই রামঝোলা আর লক্ষণ ঝোলা, দুটো খুব দেখার মতন জায়গা। এখানে আসলে বহু মানুষ সেলফি নিচ্ছে। এগিয়ে যাচ্ছি রামঝোলা ধরে, হেঁটেই পার হতে হবে। নিচে বয়ে যাচ্ছে বিস্তৃত গঙ্গা নদী, ওপর দিয়ে রয়েছে এই রামঝোলা। বহু প্রাচীন এই ঝোলা। আজ থেকে 15 বছর আগে তখন কিন্তু দড়িগুলো, এই যে দেখছো, এই দড়িগুলো সব ছিল এমনি দড়ি। এখন কিন্তু সব লোহার দড়ি, অনেক বেশি সেফটি। অটো বাইকও চলে যায় এখান দিয়ে।
আগে যখন চলতাম তখন একদম কাঁপতে থাকি। খুব সুন্দর দৃশ্য চারিদিকে, নিচে গঙ্গা, সেখান দিয়ে রাফটিং হচ্ছে। বিশাল গঙ্গা, এপার থেকে ওপার, দিগন্ত বিস্তৃত। ওই পারেও অনেকগুলো ভালো ভালো আশ্রম আছে, সেগুলো আমরা দেখব। এর আগে আমরা দেখলাম শত্রুঘ্ন আশ্রম। হরিদ্বার থেকে সাইট সিনের মধ্যে এগুলো অবশ্যই পড়ে। তোমরা একটা হরিদ্বারে এসে সাইট সিন নিয়ে নেবে, নিজেরা খুঁজে খুঁজে ঘোরার থেকে সাইট সিনে গেলে একসাথে কম্প্যাক্টভাবে পুরোটা ঘোরা হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন রয়েছি রামেশ্বরম মহাদেব মন্দিরে। এই রামেশ্বরম মহাদেব মন্দিরের নাম থেকেই রামঝোলার নাম। খুবই জাগ্রত এই মন্দির। আমাদের মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিলাম। এই হলো রামেশ্বরম মহাদেব মন্দির। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মুসৌরির পথে। হরিদ্বার থেকে লোকাল সাইট সিনে মুসৌরি নেওয়া যায়। 500-550 টাকা মতন রেট পড়ে। আমাদের 550 টাকা পড়েছে, অনেকে 500 টাকাতেও যাচ্ছে। যাই হোক, পথে সহস্রধারা পড়লো এই মুসৌরি, আর 5-7 কিলোমিটার রাস্তা। খুব সুন্দর লাগছে। মুসৌরিকে বলা হয় পাহাড়ের রানী। আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, যত মুসৌরির দিকে এগিয়ে যাচ্ছি ঠান্ডা তত বাড়ছে। খুব সুন্দর রাস্তাঘাট, ঝাঁ চকচকে মুসৌরি। ঢোকার আগে একটা টোল প্লাজা পড়ে, সবাইকে সেখানে ট্যাক্স দিয়ে যেতে লাগে। বড় গাড়ি, ছোট গাড়ি, সব রকম গাড়িকে। ঝাঁ চকচকে শহর হচ্ছে মুসৌরি। থেকে মুসৌরি শহরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মুসৌরি শহর, এই রাস্তাঘাট এগিয়ে যাচ্ছি। এরপর গিয়ে প্রপার মুসৌরিতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখানে পয়েন্টগুলো দেখার আমরা বলছি। দাঁড়িয়ে বাস এগিয়ে চলছে মুসৌরির পথের দিকে। সমানে পাকদণ্ডি বেয়ে রাস্তা উপর দিকে উঠছে। 10 কিলোমিটারের মধ্যেই রাস্তা অনেক উপরে উঠে আসছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি মুসৌরি লেকে। মুসৌরির অন্যতম আকর্ষণ এই মুসৌরি লেক। একদিকে চলছে বোটিং, আরেকদিকে মুসৌরিতে ড্রেস পরে পরে মানুষ ফটো তুলছে। একদিকে জাম্পিং, সমস্ত কিছু নানা রকম বাচ্চাদের আনন্দ, বড়দের আনন্দ সব রকমই রয়েছে। প্যারাগ্লাইডিং, অনেক কিছুর ব্যবস্থা। সুন্দর ন্যাচারাল পার্কের মধ্যে ঢুকে একদম পান্না সবুজ জলের মধ্যে মুসৌরি লেক, তার মধ্যে বোটিংয়ের আনন্দই আলাদা। 50 টাকা করে বোটিং। আর মুসৌরির এইখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 30 টাকা করে। 30 টাকা দিয়ে তুমি প্রথমে এন্ট্রি করতে হবে, তারপর যাই তুমি চড়ো সেগুলো আলাদা আলাদা। যেমন বোটিংয়ের জন্য 50, আরও সব কিছু রয়েছে। 50 টাকা, কিছু আছে 30 টাকা, বিভিন্ন রকম জিনিস রয়েছে। অনেকে ড্রেস পরে ছবি তুলছে। মুসৌরির অন্যতম আকর্ষণ এই লেক। এরপর মুসৌরির আরও 2-4টে জায়গা আমরা দেখব, সবই তোমাদের সামনে তুলে ধরবো। নিজেরা যদি না আসো হরিদ্বার থেকে, এই ধরনের ট্যুরেও চলে আসতে পারো মুসৌরি। ভাল লাগবে তোমাদের মুসৌরি আসতে। মুসৌরি হলো পাহাড়ের রানী, কাজী তার শোভাই আলাদা। বন্ধুরা, আমরা এখন রয়েছি মুসৌরির কেম্পটি ফলসে। প্রাকৃতিক এই ফলস, অসাধারণ দৃশ্য। প্রচণ্ড ঠান্ডা জল, নেমে স্নান করলাম। হাড় হিম করা ঠান্ডা। পাহাড়ের ওপর থেকে ধাপে ধাপে নেমে আসছে এই ঝর্ণা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কেম্পটি ফলস দেখতে। মুসৌরিতে এখন ঠান্ডা আছে, তবে এই ঠান্ডা যথেষ্ট উপভোগ্য। কলকাতায় যখন হালকা ঠান্ডা পড়ে যেরকম, সেরকম বিকেল সন্ধে হয়ে আসছে চারিদিকে। তার মধ্যেই লোকে স্নান করছে, আমিও করলাম, খুব ভাল লাগলো। প্রচণ্ড জল,
চারিদিকে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ে ঘেরা মুসৌরি। অনেক দূরের থেকে মানুষরা এসছে এই কেম্পটি ফলস দেখতে, আরও ওপরে চলে যাচ্ছে দেখতে। অনেকে ড্রেস পরে পরে ছবিও তুলছে। চারপাশের ভিউটাও খুব সুন্দর কেম্পটি ফলসের। তোমরা মুসৌরি আসলে অবশ্যই কেম্পটি ফলস ঘুরে যেও, আশা করি খুব সুন্দর লাগবে। আস্তে আস্তে বার্থডে টু মান, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে সুমন, হ্যাপি বার্থডে টু ইউ। আর এগুলো চলে যায়, অত ভয় কিছু নেই, কিচ্ছু না, এগুলো ফেনা আস্তে আস্তে চলে যায়। হ্যাঁ আস্তে আস্তে কাট সুমন, ঠিক করে কাটো, ঠিক করে কাট। হ্যাঁ হ্যাঁ এই না এবার তুমি একটু ধরে দাও কেক গুলো। আস্তে 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 সুমন, আস্তে 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 আস্তে। হয়েছে 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 হয়েছে। না চোখে নয়, চোখে নয়। কি গো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আমাদের এবারের যাত্রা কন্যাকুমারী যাওয়ার জন্য আমরা হাওড়া স্টেশনে এসেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব কন্যাকুমারী। কন্যাকুমারী যেখানে ভারত মহাসাগর রয়েছে, খুব সুন্দর জায়গায় কন্যাকুমারী। ট্রেন 2:45-এ অন্তোদয় এক্সপ্রেস হাওড়া এর্নাকুলাম, সেখানে আলুয়া স্টেশনে নেমে সেখান থেকে আবার চেঞ্জ করতে হবে। আজকে ডাইরেক্ট কন্যাকুমারী ট্রেন নেই, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। 2:45-এর ট্রেন লেট আছে, 6:30টার সময় ট্রেন ছাড়বে। ট্রেনে উঠে বিভিন্ন স্টেশন নিশ্চয়ই তোমাদের দেখাবো। এই হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের ভেতরে সকালবেলায় মানুষের যাত্রীদের আনাগোনা চলছে, খুব সুন্দর এখানকার দৃশ্য। এরপর বিভিন্ন স্টেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো।